ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথট্রিক্স। ম্যাথট্রিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা নতুন, যারা 12 এ উঠছো, অর্থাৎ যারা 11 থেকে 12 এ উঠছো, তাদের সিলেবাসটা আমি তোমাদের ইংরেজি বিশেষ করে সিলেবাসটা বলে দিয়েছিলাম। সেই ইংরেজি সিলেবাস ধরে আজকে তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। যারা 12 এ উঠলে, যারা থার্ড সেমিস্টার যাদেরকে বলা হচ্ছে, তোমাদের কিছুটা সিলেবাসে অদল বদল করা হয়েছে, নতুন গল্প এবং কবিতা ঢোকানো হয়েছে। সেটা কিন্তু আগের দিন আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। যেখানে গল্প একটা ডেট অ্যাড করা হয়েছিল, একটা তোমাদের নাটক তারা ছিল, সেই তারাটা চেঞ্জ করে তোমাদের রাইডার্স টু দ্য সি দেওয়া হয়েছিল, সেটা কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম। আজকে তোমাদের গদ্যাংশের প্রথম যে লেসন সেটা নিয়ে আলোচনা করব। যে লেসনটার নাম হচ্ছে, দেখো, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। দেউলিতে রাত্রে ট্রেন নিয়ে তার ভিতরে গল্পটা কি, ভেতরে রহস্যটা কি, সে সম্বন্ধে নিয়ে রাস্কিন বন্ড যে গল্পটা লিখছেন সেটা আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখা হলো, এটা একটা রোমান্টিক গল্প, ভাব বিলাসের গল্প। যারা রোমান্টিক গল্প পড়তে ভালোবাসেন তারা কিন্তু রাস্কিন বন্ডকে না ভালোবেসে কিন্তু পারবে না। হয়তো এরকম সিচুয়েশন যে গল্পটার মধ্যে দেওয়া হয়েছে, হয়তো তোমাদের মধ্যে এরকম সিচুয়েশন হতে পারে বা হয়েছে, সেটা আমরা ধরে নিতে পারি। সেক্ষেত্রে বলতেই পারি, যারা কিন্তু প্রেমে পড়েছে তারা কিন্তু এই বিষয়টি অত্যন্ত আগ্রহজনক ভাবে কিন্তু এটাকে নিয়ে বিশ্লেষণ করবে কিংবা গল্পটা শুনতে পারবে। তবে এই গল্পটা শুনতে অন্তত একটু ক্লান্তি বোধ হবে না, এবং বাকিরও প্রত্যেক জনের ক্ষেত্রে কিন্তু এই গল্পটা শুনতে কোন রকম তোমাদের বিরক্তিবোধ আসবে না, আমি কথা দিচ্ছি, কারণ এটা একটা রোমান্টিক গল্প। তো আমরা আর কথা না বলে গল্পটা অবশ্যই শুরু করব। সেক্ষেত্রে গল্পের যে শুরুটা, এই যে দেউলি বলা হয়েছে, কিছুটা কথা দেউলি বলা হয়েছে। দেউলি জায়গাটা একটা হিমাচল প্রদেশ যে রাজ্যটা রয়েছে আমাদের, সেখানে অবশ্যই রাষ্ট্রীয় আমাদের সেখানে জন্মস্থান বটে। হিমাচল প্রদেশের একটা জায়গা হচ্ছে দেরাদুন। সেই দেরাদুনের সংক্ষেপে এখানে আমরা সেই জায়গাটি পরিচয় পাবো, যাকে সংক্ষেপে লেখক এখানে বলেছেন দেহরা। আমরা চলো গল্পটা শুরু করে নিই। আসলে এর মধ্যে রহস্যটা কি, ভিতরে গল্পটাকে আমরা আজ পড়বো। ভালো করে কিন্তু শুনবে, মজা লাগবে, কথা দিলাম। দেখো, গল্পটা তোমাদের বইতে পেজ নাম্বার 61 পাশে কিন্তু বইটা নিয়ে অবশ্যই বসে যাবে। আমার বাঁদিকে কিন্তু বইটার ছবি তোমাদের কাছে চলে আসবে, তোমরা দেখে নাও, বই খুলে বসে যাও এবং শুনতে থাকো প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স। কি বলছে দেখো। when I was at college, যখন আমি কলেজে পড়তাম, I used to spend my summer vacation। দেখো, used এর পরে টু, অর্থাৎ used to বোঝালে বা এই গল্পটা এই শব্দটা যদি পাশাপাশি থাকে, তাহলে আমরা কি বুঝতে পারি না, বুঝতে পারি এটাই যে অতীতকালের কোনো অভ্যেস। অতীতকালের কোনো অভ্যেস বোঝাতে কিন্তু used to ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো জিনিস করতো, যেত বা খেত, এরকম অতীতকাল জিনিসটা কিন্তু রেগুলার করতো, যেটাকে বাংলায় আমরা বলি নিত্যবৃত্ত অতীত। সেখানে ইউজ টু ইউজ করা হয় when I was at college, যখন আমি কলেজে ছিলাম বা কলেজে পড়তাম। I used to spend my summer vacation, আমি আমার গ্রীষ্মকালের ছুটিটা কাটাতাম কোথায়, ইন দেহরা। দেহরাতে কাটাতাম। এখানে দেহরা হচ্ছে দেরাদুনের শর্ট ফর্ম, দেরাদুনটাকে আসলে এখানে দেহরা বলছে। at my grandmother's place, যেখানে আমার দিদা থাকে, অর্থাৎ দিদা যেখানে থাকে সেই দেরাদুনে আমি কিন্তু আমার গ্রীষ্মকালের ছুটিটা কিন্তু কাটাতাম কলেজে পড়বার সময়ে। বোঝা গেল। I would leave the plains early in May। প্লেন্স মানে সমভূমি, যেখানে দেখবা এর হিমাচল প্রদেশ তো একটা পাহাড়ি জায়গা, দেরাদুন একটা পাহাড়ি জায়গার মধ্যেই পড়ে, উপত্যকার মধ্যে। সেক্ষেত্রে এই জায়গাটা সেখানে বলছে যে প্লেন ছাড়িয়ে, সমভূমি এলাকা ছাড়িয়ে কিন্তু দেহরা যেতে হলে পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে ঢুকতে হয়। সেখানে বলছে I would leave the plains, আমি সমভূমি ছাড়তাম early in May, মে মাসের প্রথম দিকে। তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকতেই পারে যে প্লেন্স অর্থাৎ সমভূমি ছেড়ে চলে যেতেন দেহরাতে, সেটা কোন সময়, কোন সময় তিনি সমভূমি ছাড়তেন? উত্তর হবে আর্লি ইন মে, মে মাসের শুরুর দিকে। and return late in জুলাই, এবং ফিরতেন কিন্তু জুলাই মাসের শেষের দিকে। ভালো করে মন দিয়ে পুরো গল্পটা কিন্তু শুনবে, আর শুনলেই তোমাদের মনে একটা আগ্রহ জন্মাবে। ওকে, এটা বিরক্তির কোনো জায়গা কিন্তু এখানে নেই। দেউলি was a small station, দেউলি একটা ছোট্ট বড় একটা স্টেশন, about 30 miles from দেহরা, দেহরা থেকে 30 মাইল দূরে। এখানে কিন্তু একটা প্রশ্ন কিন্তু তোমাদের থাকতে হতে পারে। এমসিকিউ তোমাদের জানো, তোমাদের 40টা এমসিকিউ থাকবে, 10 নম্বর ক্লাস থেকে, 10 নম্বর পয়েম থেকে, 10 নম্বর নাটক থেকে, 5 নম্বর তোমার গ্রামার থেকে, আর 5 নম্বর থাকবে
আনসিন প্যাসেজ তোমাদের দেবে, সেখান থেকে আনসার খুঁজে বের করতে হবে। এখানে বলছে দেউলি হলো একটা ছোট্ট একটা স্টেশন, দেহরা থেকে 30 মাইল দূরে। ইট মার্কড, এটা উল্লেখযোগ্য, দ্য বিগিনিং অফ দ্য হেভি, মানে এটাকে দেখানো হয়েছে হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই, অর্থাৎ ভারতীয় তরাই অঞ্চলের জঙ্গল, সেটা এখান থেকে শুরুটা রয়েছে। মানে দেউলি স্টেশনে পরেই তোমার জঙ্গল শুরু হবে, যে জঙ্গলটাকে আমরা ভারতীয় তরাই নামে অভিহিত করছি। তোমরা ভূগোলের তরাইকে তোমরা পড়েছো, পর্বতের পাদদেশে যেখানে ঘন জঙ্গল রয়েছে সেটা হচ্ছে তরাই অঞ্চল। অর্থাৎ দেউলি স্টেশনকে বোঝাচ্ছে যে এখান থেকে জঙ্গলটা শুরু, তরাই অঞ্চলের জঙ্গলটা কিন্তু এখান থেকে শুরু। ক্লিয়ার? চলো নেক্সট পড়া। The train would reach Delhi at about 5 in the morning. দেউলিতে ট্রেনটা পৌঁছতো সকালবেলায় ঠিক 5টার দিকে, প্রায় 5টার দিকে। দেখো অ্যাবাউট বলা হয়েছে, তার মানে কি 5টা বাজছে, সময়টা তখন 5টা। এমন নয় যে কাঁটায় কাঁটায় 5টা, সেটা কিছুক্ষণ আগে হতে পারে আবার কিছুক্ষণ পরে হতে পারে, ওই জন্য অ্যাবাউট দেওয়া। প্রায় 5টা, সকালবেলায় প্রায় 5টার দিকে দেউলিতে ট্রেনটা কিন্তু এসে দাঁড়াতো। When the station would be dimly lit, আর সেই স্টেশনে হালকা ক্ষীণ একটা আলো জ্বলতো, উইথ ইলেকট্রিক বাল্বস, যে আলোর কথা কেন বলা আছে, ইলেকট্রিক বাল্ব ছিল, আর ওয়াইল ল্যাম্প, যেখানে প্রদীপ ছিল, প্রদীপ বলতে হতে পারে কোনো হ্যারিকেন হতে পারে, কোনো লন্ঠন হতে পারে, সেই স্টেশনে ঝোলানো ছিল। ইলেকট্রিক বাল্ব কিছু ছিল, কিছু লন্ঠন বা হ্যারিকেন কিন্তু সেখানে থাকতো, যার আলো ছিল ক্ষীণ। সকালবেলা যখন ট্রেনটা দেউলিতে ঢুকতো তখন সেখানকার আলোটা ছিল ক্ষীণ ভাবে জ্বলতো। And the jungle across the railway track would just be visible in the faint light of dawn. আর ভোরবেলাকার হালকা একটা আলোতে সে জঙ্গলের কিছুটা অংশ আমরা দেখতে পেতাম, আমরা বলতে কথোপকথনে দেখতে পেতাম। ঠিক আছে, দেউলিতে ট্রেনটা ঢুকতো তখন সকাল 5টা, মানে প্রায় ভোর ভোর অবস্থা, তখন আলো ঠিক মতো ফোটেও নি। আর সেখানে যে সেই ফেন্ট আলোতে, একটা বিবর্ণ আলোতে কিন্তু জঙ্গলের কিছুটা অংশ দেখতে পাওয়া যেত। দেউলি had one long platform, আর দেউলি ছিল সেখানে একাকি একটা প্ল্যাটফর্ম। an office for the station master, সেখানে ছিল একটা থাকার জন্য স্টেশন মাস্টার একটা অফিস, and a waiting room, এবং একটা অপেক্ষা গৃহ। the platform boasted a tea stall, আর সেই প্ল্যাটফর্ম যেখানে দেখো পার্সনিফিকেশন করা হয়েছে, ব্যক্তি সত্তা আরোপ করা হয়েছে, কারণ বলছে এখানে প্ল্যাটফর্ম গর্ববোধ করতো। প্ল্যাটফর্ম তো মানুষ নয়, কোনো জীবন্ত প্রাণী তো নয় যেটা গর্ববোধ করবে। গর্ববোধ কারা করবে? যাদের মন আছে। যাই হোক, এখানে প্ল্যাটফর্মটাকে একটা পার্সনিফিকেশন করা হয়েছে। বলছে প্ল্যাটফর্মটা অহংকার করতো কি নিয়ে? কারণ সেখানে ছিল 8টি স্টল, একটা চায়ের দোকান, আর ফ্রুট ভেন্ডার, একটা ফলওয়ালা, and a few stray dogs, এবং কিছু রাস্তার কুকুর। স্ট্রে মানে যেসব কুকুরগুলোকে বা যেসব পশুগুলোকে ঘরে পোষা হয় না, এমনি রাস্তায় ঘুরে বেড়ায়, সেগুলো হচ্ছে স্ট্রে। আর কিছু থাকতো রাস্তার কুকুর। তাহলে এই প্ল্যাটফর্ম তোমার প্রশ্ন হতেই পারে, প্ল্যাটফর্ম কি থাকতো? প্ল্যাটফর্ম কি নিয়ে গর্ব করতো? ছিল একটা চায়ের দোকান, একটা ফলওয়ালা, এবং কিছু রাস্তার কুকুর। আর ওই স্টেশনটাতে কি ছিল? স্টেশনটা ছিল একটা প্ল্যাটফর্ম, দেউলি প্ল্যাটফর্ম, একটা স্টেশন মাস্টার একটা কক্ষ, একটা গৃহ অফিস, এবং ছিল একটা ওয়েটিং রুম, অপেক্ষা গৃহ ছিল। বুঝা গেল? The platform boasted হয়ে গেল এটা। তারপর দেখো বলছে not much else because the train stopped there for only 10 minutes. এই ট্রেন দেউলিতে মাত্র 10 মিনিট থামতো, বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, জঙ্গলে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত এই ট্রেন এই স্টেশনে 10 মিনিট থামতো। Why it stopped at Deuli? I don't know. বলছে আমি জানি না আসলে কেন দেউলিতে ট্রেনটা থামে, আমি জানি না। কারণটা কি? বলছে নাথিং এভার হ্যাপেন দেয়ার, এখানে কিছু ঘটেই না, কিছু হয়ই না, কোনো কাণ্ড কারখানা দেখা যায় না, কিছুই ঘটে না তেমন কিছু, অথচ ট্রেনটা কিন্তু এখানে দাঁড়ায়। সেই জন্য কথা বলছে আমি জানি না, বুঝতে পারি না কেন ট্রেনটা এখানে দাঁড়ায়। Nobody got off the train, কেউ ট্রেন থেকে তো নামেও না, আর nobody got in, কেউ ওঠেও না। তাই যখন ওই স্টেশন থেকে ট্রেনে কেউ নামেও না, কেউ ওঠেও না, তাহলে স্টেশন ওই প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়ায় কেন, লেখক কিন্তু বুঝতে পারেননি। তো কি বলছে দেখো, there were never any coolies on the platform, কুলি স্টেশনে প্ল্যাটফর্মে কোনো কুলিও দেখা যেত না জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য। but the train would halt there for a full 10 minutes, কিন্তু ট্রেনটা থাকতো পাক্কা 10 মিনিট সেখানে কিন্তু দাঁড়িয়ে থাকতো। and then a bell would sound, তবে একটা ঘন্টা ধরে আওয়াজ পাওয়া যেত, and the guard would blow his whistle, এবং যে পাহারাদার সে কিন্তু বাঁশিতে একটা ফু দিত, বাঁশি বাজাতো। and presently Delhi would be left behind and forgotten, এবং বর্তমানে যে দেউলি স্টেশন would be left behind and forgotten, ছাড়িয়ে চলে যেত স্টেশন
এবং সবকিছু ভুলে যেত। তাহলে বুঝতে পারছি এখান থেকে স্টেশনটাকে, প্ল্যাটফর্মটাকে একটা পার্সনিফিকেশন, ব্যক্তিসত্তা কিন্তু আরোপ করা হয়েছে, যেখান থেকে ট্রেনটা বেরিয়ে গেলে সে সবকিছু ভুলে যাবে। এটা লেখকের একটা অনুভূতির প্রকাশের কথা বলা হচ্ছে। এখান থেকে গল্পটা শুরু হচ্ছে। আসলে এরপরে কি ঘটবে, এই প্ল্যাটফর্মে আসলে কি রহস্য লুকিয়ে আছে, আমরা কিন্তু এবারে জানবো। যদি তোমরা আগে জেনে ফেলেছো যে এটা একটা রোমান্টিক গল্প, তার মানে কিছু তো আছেই। কি আছে চলো দেখি। আই ইউজ টু ওয়ান্ডার, বলছে আমি অবাক হতাম, হোয়াট হ্যাপেন্ড ইন দিল্লি, দিল্লিতে এমনটা কি হয়, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, এই যে স্টেশনটা আছে তাদের দেয়ালগুলো আছে, ঘিরে দেওয়া আছে, এর পেছনে দেয়ালের পেছনে, স্টেশনের দেয়ালের পেছনে আসলে কি হয় সেটা নিয়ে কিন্তু কত কিন্তু অবাক হতেন। আই অলওয়েজ ফিল সরি, আমি দুঃখিত বোধ করতাম এটার জন্য, ফর দ্যাট লন লিটল প্ল্যাটফর্ম, এই ছোট্ট একটা একাকী নিঃসঙ্গ নির্জন একটা প্ল্যাটফর্মের জন্য কত কিন্তু দুঃখ বোধ করতেন। and for the place that nobody wanted to visit, এবং সেই জায়গাটির জন্য যেখানে কেউ কিন্তু যেতে চাইতো না। হ্যাঁ, nobody wanted to visit, যে জায়গাটা কেউ কিন্তু যেতে চাইতো না, অথচ লেখকের আগ্রহ যে না আমি স্টেশনটাকে চিনবো জানবো, সেটা হচ্ছে আই ডিসাইডেড, আমি স্থির করলাম, that one day, একদিন I would get off the train at দেউলি, আমি ট্রেনে, এই ট্রেন থেকে দেউলিতে আমি নামবো, and spend the day there, এবার একটা দিন আমি এখানে কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, শহরটিকে আনন্দ দেওয়ার জন্য, শহরটিকে খুশি করানোর জন্য আমি একদিন এই স্টেশনে নামবো এবং ঘুরে ঘুরে চত্বরটা দেখবো। বোঝা গেল সে লেখকের ভাবনা। গেল পরের ঘটনা কি দেখি। আই ওয়াজ 18, আমার তখন বয়স ছিল 18। বুঝতে পারছো একটা একটা অনুভূতি কিন্তু আলাদাই আসছে। গান তোমরা পড়েছো, তখন তোমার 21 হলো বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়, গান বুঝতে শুরু করেছে আর কি। লেখক কিন্তু বলছেন একটা ভাব নিয়ে বলছেন, আই ওয়াজ 18, আমার বয়স তখন 18 ছিল, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি দিদার কাছে যাচ্ছিলাম, and the night train stopped at দেউলি, আর তখনই এই যে রাতের ট্রেনটা দেউলিতে থামলো। a girl came down the platform, আর সঙ্গে সঙ্গে একটা মেয়ে কিন্তু প্ল্যাটফর্মে এলো। বুঝতে পারছো, মিউজিক বাজছে, কতকের মনে একটা মিউজিক বাজতে শুরু করছে, সেই মধ্যে সেলিং বাস্কেটস, ঝুড়ি বিক্রি করতে করতে মেয়েটা কিন্তু আসছে। ঝুড়ি নেবেন গো, ঝুড়ি, ভালো ভালো ঝুড়ি আছে, বেতের ঝুড়ি নেবেন গো দাদা, ও বৌদি, এরকম করে ঝুড়ি বিক্রি করতে মেয়েটা কিন্তু চলে আসছে। আমি হয়তো করতে পারছি না, বাট মেয়েটির সুরটা এমনই লেখকের মনকে কিন্তু আকৃষ্ট করে ফেলেছে এই মুহূর্ত পর্যন্ত। লেখক দেখছেন যে আমি তখন 18 বছর বয়স ছিলাম, আমি দিদার বাড়ি যাচ্ছিলাম, ট্রেনটা যথারীতি দেউলিতে থামলো, একটা মেয়ে ঝুড়ি বিক্রি করতে করতে আসলো। ইট ওয়াজ a cold morning, তখন ছিল শীতল সকালবেলা, and the girl had a shawl thrown across her shoulders, এবং মেয়েটির কাছে একটা শাল জড়ানো ছিল, যেটা কাঁধের আড়াআড়ি ভাবে কাঁধ পর্যন্ত পড়েছিল। অ্যাক্রস মানে কি, এই শোল্ডার থেকে নিয়ে এই পর্যন্ত কোনাকুনি, অ্যাক্রস, তার মানে মেয়েটি একটা শাল জড়িয়েছিল গায়ে আড়াআড়ি ভাবে। হার ফিট ওয়ার বেয়ার, তার পাগুলো ছিল ফাঁকা, খালি, অর্থাৎ পায়ে কোনো চটি বা জুতো কিছু ছিল না, খালি পায়ে হাঁটছিল। দেখো প্রথমে তার চোখ কোথায় কোথায় যাচ্ছিল লেখকের। এন্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, এবং যে কাপড়টা তিনি পরেছিলেন, মেয়েটা পরেছিল, সেটা কিন্তু পুরনো, বাট শি ওয়াজ আ ইয়াং গার্ল, কিন্তু মেয়েটি ছিল একদম যুবতী। তাহলে ভাবো, সে আর চাই হোক, সে গায়ে কি জড়ানো আছে, কাপড়টা নতুন না পুরনো, জীর্ণ না শীর্ণ, বাদ দাও, এখন মেয়েটা যে যুবতী সেটা কিন্তু কত দেখে ফেলেছেন। ওয়াকিং গ্রেসফুলি এন্ড উইথ ডিগনিটি, আর হাঁটছিল খুব সুন্দর করে, একটা ভাব নিয়ে কিন্তু হাঁটছিল, যেটা কতটা কিন্তু আকৃষ্ট করে ফেলেছে অলরেডি। হোয়েন সি কেম টু মাই উইন্ডো, আর যখন সে আমার জানলার কাছে এলো, সে স্টপড, সে দাঁড়ালো। তাহলে ঝুড়ি বিক্রি করতে 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 লেখক যে জানলার ধারে বসছিলেন, সেই জানলার ধারে কাছে মেয়েটি এলো আর দাঁড়ালো। তাহলে বুঝতে পারছো লেখকটা কিন্তু ফলো করছে মেয়েটিকে, আর গান বাজতে শুরু করেছে, লা 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 লা, কি মিউজিক, রোমান্সের ভাব কিন্তু চলে যাচ্ছে। তোমরা কিন্তু বুঝতে পারছো আসলে ব্যাপারটা কি। তার মানে যখন মেয়েটি জানলার কাছে এলো, সে থামলো, সে দেখলো that I was looking at her intently, সে দেখলো যে আমি তার দিকে গভীর ভাবে তাকিয়ে আছি। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, এই যে মিউজিক,
বাঁচতে শুরু করেছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। এই যে রোমান্টিক এই যে গানগুলা কথকের মনে কিন্তু ঘন্টা ঘনি বাজাচ্ছে, যে এতক্ষণ যে মেয়েটির দিকে গভীরভাবে তাকিয়ে আছে, বলছে শীর্ষ আসে দেখলো, মেয়েটি দেখলো that I was looking at her intently, আমি গভীরভাবে তাকিয়ে আছি, but at first she pretended not to notice, কিন্তু এমন ভাব দেখালো প্রথমে যে সে কিছু দেখেইনি। তার মেয়েদের এখানে একটা দোষ, যে সবকিছু দেখার পরেও সবকিছু জানার পরেও কিন্তু স্বীকার করতে চাইবে না, তাই না? আমি আসলে তোমাকে মিন করে বলছি না, বাট এটাই আসলে এখানে কথা মিন করে বলছে যে আমি তাদেরকে তাকিয়েছি না এত সুন্দর করে, আমার যে মেয়েটিকে ভালো লেগেছে, মেয়েটি নোটিস করার পরেও এমন ভান দেখালো যে সে কিছু খেয়ালই করেনি। ওকে, তারপর কি বলছে দেখো, সি হ্যাড আ পেল স্কিন, তার একটা শুকনো একটা বিবর্ণ চামড়ার রং ছিল, কারণ মেয়েটি তো হয়তো হয়তো করে গ্রামীণ একটা মেয়ে, যার হয়তো এত টাকা পয়সা নেই বা হয়তো কোনো ধনী মেয়েও নেই, এই জন্য আর ধনী মেয়ে হলে তো বাস্কেট বিক্রি করতে আসতো না, তাই না? সেক্ষেত্রে সেখানে মেয়েটির স্কিনকে বলা হয়েছে পেল স্কিন। তেমন কিছু মেকআপ টেকআপ করে না, মেকআপে টাকা পাবে কোথায় বলো? সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, কিন্তু কি বলছে, তার চুলগুলো ছিল চকচকে কালো চুল, এন্ড ডার্ক ঘন ট্রাভেলড আইস, আমার চোখকে বিপদে ফেলেছিল। ট্রাভেলড আইস কেন বলা হলো? মানে এমন সুন্দর সৌন্দর্য দেখে কবির মনে এতটাই অনুভূতি জাগ্রত হয়েছে যে কবি এখন ভাবছেন তার দিকে তাকিয়েই থাকবো নাকি থাকবো না। তিনি তাকাতেও পাচ্ছেন না, আবার চোখ ফেরাতেও পাচ্ছেন না, দিল্লিকে লাগবে, তাই না? খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে, সেরকম পুরো সেম জিনিস। এই জন্য যে ট্রাভেল লাগে, তো আমি তার দিকে ঠিকঠাক তাকাতেও পারছি না, আবার না তাকলে থাকতেও পারছি না, দুটো করতে ইচ্ছে করছে। এই যে তার চোখটা হয়তো বিপদে পড়ে গেছে, ট্রাভেল লাইস, এই চোখটাকেই বলছে ট্রাভেল লাইস, ঠিক আছে? তারপর কি বলছে তোকে, এন্ড দেন দোজ আইজ, এবং তার সেই চোখগুলো তারপর সার্চিং এন্ড এলোকেট মিট মি, এই চোখগুলোই তারপর কিছু একটা খুঁজছিল এবং তারপরে আমার সঙ্গে চোখাচোখি এলো, আমার চোখ তার চোখের সঙ্গে মিললো, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। অর্থাৎ কখনো কখনো যখন কিছু কথা হয় না, চোখাচোখি হয়, চোখে অনেক কিছু বলে দেয়। তোমরা জানো, তোমরা এই রোমান্টিক গল্প হয়তো সিনেমাতে দেখেছো, কার্টুনে দেখেছো, অনেক জায়গায় দেখেছো, আজ তোমরা বইতে বসো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। সে স্টুড বাই দ্য উইন্ডো ফর সাম টাইম, সে আমার জানলার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, এন্ড নিদার অফ আস, এবং আমাদের মধ্যে কেউই সেড এনিথিং, কিছুই বললাম না। সে আমার দিকে তাকিয়েছিল, আমি তার দিকে তাকিয়েছিলাম, কথক মেয়েটির দিকে তাকিয়েছিল, মেয়েটি কথকের দিকে তাকিয়েছিল, কিন্তু তারা কিছুই কথাবার্তা আদান প্রদান করছিল না, কারণ চোখই সব কথা বলে দিচ্ছিল। বাট when she moved on, কিন্তু যখন সে চলে গেল, I found myself leaving my seat and going to the carriage door, আমি কি করলাম, আমি দেখলাম নিজেকে যে আমি কখন সিট থেকে উঠে চলে গেছি মেয়েটিকে দেখবার জন্য, and going to the carriage door, যে কামরার যে দরজাটা আছে সেই দরজায় চলে গেছে। মানে কথা বুঝতে পারেনি, মেয়েটি যখন চলে গেল তখন এতটাই বিমোহিত হয়ে পড়েছিল যে হাঁটতে হাঁটতে এখন মেয়েটি খোঁজে খোঁজে ক্যারেজ ডোর পর্যন্ত পৌঁছে গেছে, সে খেয়ালই করেনি। and stood waiting on the platform, এবং তিনি কি করছিলেন, and stood waiting on the platform, প্ল্যাটফর্ম অপেক্ষা করছিলেন, looking the other way, অন্য পথ দিয়ে, যাতে মেয়েটি কোন পথ দিয়ে গেল অন্য পথে একটা লক্ষ্য করছিলেন। I walked across to the tea stall, আমি ওই চায়ের দোকানে, যে চায়ের দোকানের কথাটা আমরা বললাম, লেখক কিন্তু চায়ের দোকানের দিকে হাঁটা দিলেন, ওইদিকে গেলেন মেয়েটির খোঁজে আর কি। আর কেটল ওয়াজ বয়লিং, একটা কেটলিতে জল ফুটছিল ওভার ওয়ান স্মল ফায়ার, হালকা আগুনে, স্মল ফায়ার মানে হালকা আগুন, হালকা আগুনে একটা কেটলিতে জল ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল, কিন্তু ওই যে চায়ের দোকানের যে মালিক, ওয়াজ বিজি, ব্যস্ত ছিল। তার কারণটা ছিল, দোকানে কিন্তু চায়ের মালিক ছিল না, তার কারণ সার্ভিং টি সামহেয়ার অন দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনে এধার ওধার করে বেড়াচ্ছিল চা দেওয়ার জন্য কামরাতে, ওই চয় চয় চয়, কালো ভেঁস গ্রুপ গ্রুপ চায় চা, এমন চায় বিক্রি করছিল আর কি। অনেকে অনেক কিছু বিক্রি করে, এই চায় বিক্রি করছিল, ব্যস্ত ছিল দোকানটা, তখন একলা একলাই ওই কেটলিতে জল গরম হচ্ছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, আর ওই মেয়েটি তারপরে কিন্তু আমাকে অনুসরণ করতে করতে চায়ের দোকান পর্যন্ত এলো। Do you want to buy a basket? সে তখন জিজ্ঞেস করছে, বাবু আপনি কি একটা ঝুড়ি কিনবেন? Do you want to buy a basket? আপনি কি একটা ঝুড়ি চান? খুব ভালো ঝুড়ি, they are very strong, খুব শক্ত ঝুড়ি, made of the finest cane, বেটে বোনা ঝুড়ি গো, ঝুড়ি কিনবেন? ঝুড়ি খুব সুন্দর ঝুড়ি, বেটে বোনা ঝুড়ি, শক্ত পোক্ত হবে, ছিঁড়বে না, পাটবে না, পুড়বে না, জ্বলবে না, কিছুই হবে না, ঝুড়ি নেবেন? একবার তো চলে গেল। ছেলেটিও পেছন পেছন দেখলো আসলে মেয়েটি কোথায় গেল, এতটা আকর্ষিত হয়ে পড়েছিল।
তারপরে যখন চায়ের দোকান পর্যন্ত গেল, মেয়েটি কিন্তু তাকে অনুসরণ করতে করতে চায়ের দোকানে এলো, আর তখন জিজ্ঞেস করছে আপনি ঝুড়ি নেবেন? তবে প্রথমে কথা কি হচ্ছে, প্রথমে কি হয়, প্রথমে তো সেভাবে কথাবার্তা হয় না, নাই নাই ভাব নেগেটিভ ভাব থেকে, নো আই সেড, আমি বললাম না আমি নেবো না, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমার ঝুড়ি লাগবে না। We stood looking at each other for what seemed a very long time. We stood looking at each other. ভেবে দেখো, আমরা অনেকক্ষণ একে অপর দিকে তাকিয়ে রইলাম। ফর হোয়াট, কিছু একটার জন্য। seemed a very long time, অনেকক্ষণ ধরে। and she said, তারপরে সে বলল, are you sure you don't want a basket? আপনি কি নিশ্চিত আপনি কোন ঝুড়ি কিনবেন না? অনেকক্ষণ তাকানোর পর, একে অপরের দিকে তাকানোর পর মেয়েটি জিজ্ঞেস করছে ছেলেটিকে, কতককে, আপনি কি নিশ্চিত আপনি কোনো ঝুড়ি কিনবেন না? তারপর আর কি নারাজ হয়ে থাকতে পারে বলো, তাই না? তো বলছে ইয়েস অলরাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটু দিন তাহলে। আই সেড, আমি বললাম আমাকে একটা দিন। এন্ড আই টুক দ্য ওয়ান অন টপ, আর উপর থেকে একটা ঝুড়ি আমি নিলাম এন্ড গেভ হার আ রুপি, তাকে একটা টাকা দিলাম। ঝুড়িটা কিনলাম, উপর থেকে একটা ঝুড়ি নিলাম, তাকে একটা টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, অর্থাৎ সেই টাকাটি দেওয়ার জন্য আমি ভাবছিলাম তাকে হালকা একটু টাচ করব, বাট তার সাহস করলো না, অর্থাৎ তাকে টাচ না করেই কয়েনটি দিল। মানে যে টাচ করার একটা গভীর আগ্রহ তার মধ্যে জন্মেছিল, যে টাকাটা যখন দিব টাচটা নেব, বাট সাহস করলেনি, টাকাটা দিল তখন হাতের সঙ্গে টাচ সে করেনি, কিন্তু তার ইচ্ছেটা ছিল। সেজন্য এখানে বলছে শেষে, এখানে বলছে দেখো হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, আমি টাকাটা দিলাম কিন্তু তাকে না ছুঁয়েই। এই পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তীতে আবার দেখবো এরপরে মেয়েটি চলে যাবে না কি যাবে। খুব ইন্টারেস্টিং একটা গল্প, রোম্যান্সের গল্প, ভাব প্যালেসের গল্প, অবশ্যই তোমাদের মজা লাগবে, আর আমি মজা দিয়ে তোমাদেরকে ছাড়বো। কোন রকম কোন জায়গায় বিরক্তি বোধ হবে না, এটা আমি কথা দিলাম। সো তোমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিবে, বন্ধুদের শেয়ার করে দিবে, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটন হিট করে দেবে, তাহলে তোমরা এই চ্যানেল থেকে সমস্ত নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে।